গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। সুরবালার সঙ্গে একসাথে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলেছি। তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে এক করে নিজেরা বলাবলি করত। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝতে পারতাম। অন্যদের অপেক্ষায় সুরবালার প্রতি যে কিছু বিশেষ দাবি ছিল, সেই ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। সেই অধিকার বোধে মত্ত হয়ে তাকে শাসন এবং উপদ্রব করতাম না, এমনটা নয়। সেও সব সহ্য করে আমার সব রকম ফরমাস খাটত এবং শাস্তি মাথা পেতে নিত। পাড়ায় তার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো রকম গৌরব ছিল না। শুধু জানতাম সুরবালা আমার প্রভুত্ব স্বীকার করতে জন্ম নিয়েছে, এই জন্য সে আমার বিশেষ অবহেলার পাত্রী। আমার বাবা ছিলেন চৌধুরী জমিদারের নায়েব। তার ইচ্ছে ছিল হাতটা পাকলেই আমাকে জমিদারের সেরেস্থার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে কাজে লাগাবে, কিন্তু আমি মনে মনে তাতে রাজি ছিলাম না। আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে, আমারও জীবনের লক্ষ্য সেই রকম। কালেক্টরের নাজির না হতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হব, এটা আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম। সবসময় দেখতাম আমার বাবা উক্ত আদালত জীবীগণকে খুব সম্মান করতেন। নানা উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিকেটা নিয়ে যে তাদের পূজার্চনা করতে হতো, তা শিশুকাল থেকে আমার জানা ছিল। এজন্য আদালতের ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম। এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা। ৩৩ কোটি ছোট ছোট নতুন সংস্কার, সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা এদের প্রতি লোকের আন্তরিক নির্ভরতা ঢের বেশি। সুতরাং আগে গণেশের যা কিছু পাওনা ছিল, আজকাল এরা তা সমস্ত কিছু পেয়ে থাকে। আমিও নীলরতনের মতো উৎসাহিত হয়ে একসময়ে বিশেষ সুযোগ পেয়ে কলকাতায় পালিয়ে গেলাম। প্রথমে গ্রামের একজন পরিচিত লোকের বাড়িতে ছিলাম, তারপর বাবার কাছ থেকে কিছু কিছু খরচ পেতে লাগলাম। লেখাপড়া নিয়ম মতো চলতে লাগলো। এর উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করে এই দুঃসাধ্য কাজ করা যেতে পারে আমি জানতাম না, এবং কেউ তার দৃষ্টান্তও দেখাতো না। কিন্তু তা বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়াগাঁয়ের ছেলে, কলকাতার ইচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকে ঠাট্টা করতে শিখিনি। সুতরাং আমাদের নিষ্ঠা ছিল দৃঢ়। আমাদের সবার কর্তৃপক্ষরা বক্তৃতা দিত, আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুর রোদে টোটো করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতাম।
রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম। সবার স্থানে গিয়ে বেঞ্চ চৌকি সাজাতাম। দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বেঁধে মারামারি করতে উদ্ধত হতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখে আমাদেরকে বাঙাল বলতো। নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম, কিন্তু মর্সিনি গ্যারিবল্ডি হবার আয়োজন করতে লাগলাম। এমন সময় আমার বাবা এবং সুরবালার বাবা একমত হয়ে সুরবালার সাথে আমার বিয়ের জন্য উদ্যোগী হলেন। আমি 15 বছর বয়সের সময় কলকাতায় পালিয়ে এসেছি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। বাবার মতে আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য মরব। বাবাকে বললাম, লেখাপড়া শেষ না করে বিয়ে করব না। 2-4 মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে। দুর্দশাগ্রস্ত ভারতের চাঁদা আদায়ের কাজে ব্যস্ত ছিলাম। এই খবর তুচ্ছ মনে হলো। এন্ট্রান্স পাশ করেছি, ফার্স্ট আর্টস দেব। এমন সময়ে বাবা মারা গেল। সংসারে কেবল আমি একা নই, মা এবং 2টি ভাগ্নি আছে। সুতরাং কলেজ ছেড়ে কাজের খোঁজে ফিরতে হলো। অনেকে চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদে চাকরি পেলাম। মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভবিষ্যৎ ভারতের এক একটি সেনাপতি করে তুলব। কাজ শুরু করে দিলাম। দেখলাম ভবিষ্যৎ ভারতের অপেক্ষা পরীক্ষার তাড়া খুব বেশি। ছাত্রদের গ্রামার, অ্যালজেব্রার বাইরে কোনো কথা বললে হেডমাস্টার রাগ করে। মাস 2 মধ্যে আমার উৎসাহ নিস্তেজ হয়ে গেল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানা রকম কল্পনা করে। অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ে লাঙল নিয়ে পিছন থেকে লেজমলা খেয়ে নতশিরে সহিষ্ণুভাবে প্রতিদিনের মাটি ভাঙার কাজ করে। সন্ধ্যাবেলায় এক পেট জব্বান খেতে পেলেই সন্তুষ্ট থাকে। লাফ ঝাপে আর উৎসাহ থাকে না। আগুন লাগার আশঙ্কায় একজন করে মাস্টার স্কুল ঘরেই থাকত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়েছে। স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি থাকতাম। স্কুল ঘরটি লোকালয় থেকে দূরে একটি বড় পুকুরের ধারে। চারিদিকে সুপারি, নারকেল এবং মাদারের গাছ, এবং স্কুল ঘরের গায়ে 2টো বড় বুড়ো নিম গাছ গায়ে গায়ে দাঁড়িয়ে ছায়া দান করছে। একটা কথা এতদিন উল্লেখ করিনি এবং এতদিন উল্লেখযোগ্য বলে মনে হয়নি। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি আমাদের স্কুল ঘরের থেকে বেশি দূরে নয়, এবং তার সঙ্গে তার স্ত্রী আমার ছেলেবেলার বান্ধবী সুরবালা ছিল, তা আমার জানা ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হলো। সুরবালার সঙ্গে আমার জানাশোনা ছিল, তা রামলোচন বাবু জানতেন কিনা জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা উচিত মনে করলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিল সে কথা আমি ভালো করে মনে করতে পারলাম না। একদিনে ছুটির দিনে রামলোচন বাবুর বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছি।
মনে নেই কি বিষয়ে আলোচনা হচ্ছিল। মনে হয় বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত ছিল তা নয়, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টা দেড়েক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জানালার ফাঁকা দিয়ে কোনো কৌতূহলীপূর্ণ চোখ আমাকে দেখে চলেছে। তখনই দুটো চোখ আমার মনে পড়ল, বিশ্বাস, সরলতা এবং শৈশবের প্রীতিতে ঢলঢলো দুটো বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কালো পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। হঠাৎ কে যেন হৃৎপিণ্ডকে শক্ত মুঠোর মধ্যে চেপে ধরল এবং বেদনায় ভিতরটা টনটন করে উঠল। বাড়ি ফিরে এলাম, কিন্তু সে ব্যথা লেগে রইল। লেখাপড়া যা করি কিছুতেই মনের ভাব দূর হয় না। মনটা যেন বৃহৎ বোঝার মতো হয়ে বুকের শিরা ধরে দুলতে লাগল। সন্ধ্যাবেলায় একটু স্থির হয়ে ভাবতে লাগলাম, এমনটা হলো কেন? মনের মধ্য থেকে উত্তর আসলো, তোমার সুরবালা কোথায় গেল? তার উত্তরে বললাম, আমি তো তাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছি। সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে? মনের ভিতরে কে বলল, তখন যাকে ইচ্ছে করলেই পেতে পারতে, এখন মাথা খুঁড়ে মরলেও তাকে একবার চোখের দেখবার অধিকারটুকু পাবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তার চুরির শব্দ শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখান বরাবর একখানা দেওয়াল থাকবে। আমি বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনলাম, সুরবালা আজ তোমার কেউ নয়, কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত? সে কথাটা সত্যি। সুরবালা আমার কি না হতে পারত? আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখের ভাগিদার হতে পারত। সে আজ এত দূরে, এত পর, আজ তাকে দেখা নিষেধ, তার সঙ্গে কথা বলা দোষ, তার বিষয় চিন্তা করা পাপ। আর একটা রামলোচন কোথাও কিছু নেই, হঠাৎ এসে উপস্থিত। শুধু গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে পৃথিবীর আর সবার কাছ থেকে এক মুহূর্তে ছো মেরে নিয়ে গেল। আমি সমাজের নতুন নীতি প্রচার করতে আসিনি, সমাজ ভাঙতে আসিনি, বন্ধন ছিঁড়ে দিতেও চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা প্রকাশ করছি মাত্র। নিজের মনে যেসব ভাবের উদয় হয় তা কি সব বিবেচনা সঙ্গত? রামলোচনের ঘরের ভিতরে যে সুরবালা বিরাজ করছিল, সে যে রামলোচনের থেকেও কত বেশি করে আমার, এ কথা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না। এ ধরনের চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়, তা মানি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন থেকে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করতে থাকত, বাইরে সমস্তটা ঝাঁঝা করত। হালকা উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জরি সুগন্ধ বহন করে আনত। তখন ইচ্ছে করত, কি ইচ্ছে করত জানি না, এটুকু বলতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবী আশা স্পর্শদের ভুল ত্রুটি সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছে করত না।
স্কুলের ছুটি হয়ে গেলে আমার ঘরে একা থাকতে মন চাইত না, অথচ কেউ দেখা করতে আসলেও অসহ্য লাগত। সন্ধ্যাবেলায় পুকুরঘাটে বসে সুপারি নারকেল গাছের অর্থহীন মর্মর শব্দ শুনতে শুনতে ভাবতাম, এই মানব সমাজ একটা জটিল ভ্রমের জাল মাত্র। সঠিক সময় সঠিক কাজ করতে কারো মনে পড়ে না, অথচ বেঠিক সময় বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে। তোমার মতো লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারত। তুমি কিনা হতে গেলে গ্যারি বোল্টে, এবং শেষে হলে একটি পাড়া গায়ের স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তার জন্য বিশেষ করে সুরবালার স্বামী হবার কোনো প্রয়োজন ছিল না। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালাও যেমন ভাব সংকরণীয়, তেমন সে কিনা কিছুমাত্র না ভেবে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না বানাতে দেয়। বেশ মোটা সোটা, চাপকান পরা, কোনো অসন্তোষ নেই। পুকুর ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে হাউতাস করে সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মামলার জন্য কিছুদিনের জন্য একটা জায়গায় গিয়েছে। আমার স্কুল ঘরে আমি যেমন একা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি একা ছিল। মনে আছে সেদিন সোমবার, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেলা 10টা থেকে টপ টপ করে বৃষ্টি শুরু হলো। আকাশের ভাবগতি দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো কালো মেঘ যেন একটা কি মহৎ আয়োজনের জন্য সমস্ত দিন আকাশময় আনাগোনা করতে লাগল। পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি ও ঝড় শুরু হলো। যত রাত বাড়তে লাগল, বৃষ্টি ঝড়ের গতিবেগ বাড়তে লাগল। এমন রাতে ঘুমানোর চেষ্টা বৃথা। মনে পড়ল, এই দুর্যোগে সুরবালা ঘরে একা আছে। আমাদের স্কুল ঘর তাদের ঘরের চেয়ে অনেক মজবুত। কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুকুরের পাড়ে রাত্রি যাপন করব, কিন্তু কিছুতেই মন স্থির করতে পারলাম না। রাত তখন 1টা-1:30 বাজে। তখন হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর থেকে বেরিয়ে এলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুকুর পাড়। সেই পর্যন্ত যেতে না যেতে জল আমার হাঁটু ছুঁয়ে ফেলল। পাড়ের উপর যখন উঠে দাঁড়ালাম, তখন আরেকটা ঢেউ এসে আছড়ে পড়ল। আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উঁচু হবে। পাড়ের উপরে যখন উঠলাম, উল্টো দিক থেকে আরো একজন উঠল। কে উঠল তা আমার সমস্ত অন্তর আত্মা আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল, এবং সেও যে আমাকে জানতে পারল তাতে আমার সন্দেহ নেই। সমস্ত কিছু জলমগ্ন হয়ে গেছে। কেবল 5-6 দ্বীপের উপর আমরা দুটো প্রাণী এসে দাঁড়ালাম। তখনও প্রলয় চলছে। আকাশে তারার আলো ছিল না। পৃথিবীর সব প্রদীপ যেন নিভে গেছে। তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথা বলা গেল না। কেউ কাউকে জিজ্ঞেস করল না কেমন আছো। শুধু অন্ধকারের দিকে চেয়ে থাকলাম দুজনে। পায়ের ঠিক নিচে কালো গাঢ় মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলেছে।
আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। কবেকার শৈশবের সেই সুরবালা এখন এক পুরনো রহস্যময় অন্ধকার থেকে ভেসে এসে এই সূর্যচন্দ্রের আলোয় লোক পরিপূর্ণ পৃথিবীর উপর ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আর আজ কতদিন পর সেই আলোকিতময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাহীনে আমার পাশে এসে দাঁড়িয়েছে। জন্মস্রোত সেই নাবালিকাকে আমার কাছে এনে ফেলেছিল। মৃত্যুস্রোত সেই বিকশিত ফুলটিকে আমার কাছে এনে ফেলেছে। এখন শুধু একটা ঢেউ আসলে পৃথিবীর এই প্রান্তটুকু থেকে, বিচ্ছেদের এই বৃন্ত থেকে খসে পড়ব আমরা দুজনে, এক হয়ে যাব। সেই ঢেউ না আসুক, স্বামী সন্তান আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকুক সুরবালা চিরদিন। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের স্বাদ পেয়েছি। রাত প্রায় শেষ হয়ে এলো, ঝড় থেমে গেল, জল নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও কোনো কথা না বলে আমার ঘরে চলে গেলাম। ভাবলাম, আমি নাজির হইনি, সেরেস্তাদারও হইনি, গ্যারিবল্ডিও হইনি। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার এই জীবনের শুধুমাত্র ক্ষণকালের জন্য একটা অনন্ত রাত এসেছিল। আমার পরম আয়ুর সমস্ত দিন রাতের মধ্য সেই একটিমাত্র রাতই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।